শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাইকে রসায়ন প্রথম পত্রের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক উপাদান অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা মূলত রাসায়নিক বন্ধন অংশের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি, বা যেটাকে সংক্ষেপে বলা হয় MOT। সো এই টপিকটি মূলত আসলে ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে অনেক প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে। তো চলো শিক্ষার্থীরা আমরা কথা না বাড়িয়ে এই টপিকে বিস্তারিত আলোচনায় চলে যাই। তো বেসিক্যালি আমরা তো অরবিটাল সম্পর্কে অলরেডি আমরা ধারণা লাভ করেছি আমাদের গুণগত রসায়ন অধ্যায়ে। অরবিটাল বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, যে নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, ওই অঞ্চলটাকে আমরা বুঝি অরবিটাল। ওকে, তো অরবিটাল কোথায় থাকে? অরবিটাল থাকে হচ্ছে পরমাণুর অভ্যন্তরে। তাহলে পরমাণুর অভ্যন্তরের কোন অরবিটালকে আমরা কি বলবো? পারমাণবিক অরবিটাল, বা যেটাকে আমরা বলবো অ্যাটমিক অরবিটাল। আবার আমরা এটাও জেনেছি যে অরবিটাল মূলত আসলে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রকাশ করে। প্রতিটি অরবিটাল হচ্ছে আমাদের এক একটি তরঙ্গ ফাংশন। ওকে, ছোটবেলায় যেমন আমরা শিখেছি যে আমাদের দুটি তরঙ্গের হচ্ছে যে সমদশায় উপরিপতন হতে পারে, আবার দুটি তরঙ্গের বিপরীত দশায় উপরিপতন হতে পারে। সো সাধারণ তরঙ্গের মতো আমাদের অরবিটালের যে ওয়েভ ফাংশন আছে, অরবিটালের যে তরঙ্গ ফাংশন আছে, তো সেই ওয়েভ ফাংশনের কিন্তু সমদশায় এবং বিপরীত দশায় উপরিপতন হতে পারে। তাহলে দুটি অরবিটালের ওয়েভ ফাংশনের সমদশায় এবং বিপরীত দশায় উপরিপতনের ফলে কিন্তু আমাদের নতুন নতুন যে অরবিটালগুলো সৃষ্টি হয়, সেগুলোকে আমরা বলে থাকি মলিকুলার অরবিটাল। তো সেক্ষেত্রে সবাই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখেছি যে অ্যাটমিক অরবিটাল প্লাস অ্যাটমিক অরবিটাল, এখান থেকে আমরা পাচ্ছি টু মলিকুলার অরবিটাল। অর্থাৎ দুটি অ্যাটমিক অরবিটাল বা দুটি পারমাণবিক অরবিটাল পরস্পরের সাথে কম্বাইন হয়ে নতুন দুটি অরবিটাল উৎপন্ন করে, ওই দুইটা অরবিটালকে আমরা বলছি মলিকুলার অরবিটাল। অর্থাৎ যতটা অ্যাটমিক অরবিটাল কম্বাইন হবে ততটা মলিকুলার অরবিটাল তৈরি হবে। এই জিনিসটাকে আমরা বেসিক্যালি বলে থাকি লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। ওকে, তো সেক্ষেত্রে এবার আমরা দেখব যে কিভাবে দুটি অ্যাটমিক অরবিটাল কম্বাইন হয়ে দুটি মলিকুলার অরবিটাল তৈরি হয়। ওকে, তো এক্ষেত্রে আমরা হচ্ছে উদাহরণ হিসেবে আমরা হাইড্রোজেন অণুর গঠন চিন্তা করব। তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে আমাদের হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ওকে, সো বাম পাশের যে হাইড্রোজেন পরমাণু আছে, এর কাছে কোন অরবিটাল রয়েছে? 1s, এবং 1s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। আবার ডান পাশের যে হাইড্রোজেন পরমাণু রয়েছে, এক্ষেত্রে কোন অরবিটাল রয়েছে? 1s, এবং 1s অরবিটালে কিন্তু একটি ইলেকট্রন রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক অরবিটাল কয়টি? হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল কয়টি? হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল হচ্ছে একটি। ওকে, তাহলে এক্ষেত্রে প্রতিটি হাইড্রোজেন পরমাণুর একটি করে পারমাণবিক অরবিটাল বা অ্যাটমিক অরবিটাল রয়েছে। ওকে, আচ্ছা, সো লক্ষ্য করো যে এখানে আমরা বাম পাশে একটি হাইড্রোজেন পরমাণু চিন্তা করেছি এবং ডান পাশে আমরা আরেকটি হাইড্রোজেন পরমাণু চিন্তা করেছি। ওকে, সো দেখো যে এই যে বাম পাশের যে বক্সটা, এটা মূলত হাইড্রোজেনের 1s অরবিটালকে রিপ্রেজেন্ট করছে। আবার ডান পাশের যে বক্সটা দেখো, এটাও কিন্তু হাইড্রোজেনের 1s অরবিটালকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এখন দেখো যে এই অরবিটালের একটা ওয়েভ ফাংশন রয়েছে, আবার এই অরবিটালের আরেকটা ওয়েভ ফাংশন রয়েছে। এখন দুটি হাইড্রোজেন পরমাণু যদি পরস্পরের নিকটবর্তী হয়, তখন ওই হাইড্রোজেন পরমাণুগুলোর যে s অরবিটালের যে ওয়েভ ফাংশন রয়েছে বা তরঙ্গ ফাংশন রয়েছে, সেই তরঙ্গ ফাংশনের মধ্যে কিন্তু এখানে উপরিপাতন হবে। এবং আমরা কিছুক্ষণ আগে বললাম যে এই উপরিপাতন কয়ভাবে হতে পারে? দুইভাবে হতে পারে। দুইটা তরঙ্গ ফাংশন সমদশায় উপরিপতিত হতে পারে, আবার দুইটা তরঙ্গ ফাংশন বিপরীত দশায় উপরিপতিত হতে পারে। তাহলে দুইটা
তরঙ্গ ফাংশন যদি সমদশায় পরিবর্তিত হয় তাহলে একটি মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে যার শক্তির মান বা যার এনার্জির মান অ্যাটমিক অরবিটালগুলোর এনার্জি অপেক্ষা কম হবে। ওকে, আচ্ছা, যে নিচে যে আমরা অরবিটালটা দেখিয়েছি এটি হচ্ছে আমাদের একটি মলিকুলার অরবিটাল। আমরা দেখতে পাচ্ছি যে এর এনার্জির মান অ্যাটমিক অরবিটালের এনার্জি থেকে কিন্তু কম। মানে এই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে y অক্ষ বরাবর আমরা কিন্তু চাইলে এনার্জি কনসিডার করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে দুটি অ্যাটমিক অরবিটালের সমদশায় উপরিপাতনের ফলে যে মলিকুলার অরবিটাল সৃষ্টি হয়, ওকে, তার এনার্জি মান অ্যাটমিক অরবিটাল অপেক্ষা কম হবে এবং এই মলিকুলার অরবিটালকে আমরা নাম দিব বন্ডিং মলিকুলার অরবিটাল। ওকে, বা সংক্ষেপে এটাকে আমরা বলতে পারি BMO, বন্ডিং মলিকুলার অরবিটাল। ওকে, আবার দেখো যে এই হাইড্রোজেনের যে দুটি অ্যাটমিক অরবিটাল ছিল তাদের তরঙ্গ ফাংশনের যদি বিপরীত দশায় পরিবর্তন হয় তাহলে নতুন একটি মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে যার এনার্জির মান অ্যাটমিক অরবিটালের এনার্জি অপেক্ষা বেশি হবে। ওকে, এই উপরে যে আমরা বক্সটা দেখিয়েছি এটি হচ্ছে আমাদের এই দুটি হাইড্রোজেন পরমাণুর দুইটা পারমাণবিক অরবিটালের যে ওয়েভ ফাংশন ছিল তাদের বিপরীত দশায় উপরিপাতনের ফলে সৃষ্ট মলিকুলার অরবিটাল। এই মলিকুলার অরবিটালের নাম আমরা দিব অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ওকে, আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে দুটি অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন হবে সেখানে কয়টি মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে? দুইটি মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে। একটি মলিকুলার অরবিটালের এনার্জি অ্যাটমিক অরবিটালের এনার্জি অপেক্ষা কম হবে, তাকে আমরা বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল। এবং একটি মলিকুলার অরবিটালের এনার্জি অ্যাটমিক অরবিটালের এনার্জি অপেক্ষা বেশি হবে, তাকে আমরা বলবো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ওকে, আচ্ছা, তবে এক্ষেত্রে লক্ষ্য রাখবে যে দুইটা অ্যাটমিক অরবিটালের টোটাল যে এনার্জি ছিল সেটা অবশ্যই বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের টোটাল এনার্জি ইকুয়াল হবে, টোটাল এনার্জি উইল বি কনজার্ভ। ওকে, অর্থাৎ দুইটা অ্যাটমিক অরবিটাল কম্বাইন হওয়ার আগে তাদের যে টোটাল এনার্জি ছিল, কম্বাইন হওয়ার পরে যে মলিকুলার অরবিটালগুলো পাওয়া গেল তাদের টোটাল এনার্জি অবশ্যই কি হবে? সমান হতে হবে, এনার্জি এখানে কনজারভেশন হতে হবে। আচ্ছা, ওকে, এখন লক্ষ্য করো আমরা কিন্তু অলরেডি ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিভিটি পড়ে এসেছি। সেখানে আমরা কিন্তু বলেছি যে আমাদের সহযোগী বন্ধনগুলো কিভাবে গঠিত হয়, যে দুইটা পারমাণবিক অরবিটালের মুখোমুখি বা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে কিন্তু আসলে সহযোগী বন্ধনগুলো গঠন হয়ে থাকে। এবং আমরা এটাও বলেছি যে দুইটা অরবিটাল যদি মুখোমুখি অধিক্রমণ ঘটায় তখন যে সহযোগী বন্ধন পাওয়া যায় তাকে আমরা বলছি সিগমা বন্ধন। এবং দুটি অ্যাটমিক অরবিটাল যদি পাশাপাশি অধিক্রমণ ঘটায় তখন যে সহযোগী বন্ধন সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি পাই বন্ধন। সেক্ষেত্রে আমরা সবাই জানি যে একটি s অরবিটাল আরেকটি s অরবিটালের সাথে মূলত মুখোমুখি অধিক্রমণই ঘটাবে। তো এই ক্ষেত্রে আমাদের যে বন্ডিং মলিকুলার অরবিটাল এবং যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ক্ষেত্রে সৃষ্টি হলো সেগুলোর হচ্ছে আমাদের নামকরণ করতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা আমাদের বন্ডিং মলিকুলার অরবিটালকে আমরা নাম দিব সিগমা 1s। ওকে, যেহেতু এই ক্ষেত্রে আসলে দুইটা 1s অরবিটাল আসলে পরস্পরের সাথে কম্বাইন করেছে। ওকে, আচ্ছা, এবং আমাদের অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালকে আমরা নাম দিব সিগমা
1s 1s, সিগমার মাথায় আমরা জাস্ট একটা স্টার চিহ্ন ব্যবহার করব। ওকে, তাহলে বন্ডিং মলিকুলার অরবিটালকে আমরা নাম দিলাম সিগমা 1s, আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালকে আমরা নাম দিলাম সিগমা স্টার 1s। ওকে, তাহলে বন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে আমরা কখনো স্টার চিহ্ন ব্যবহার করব না, কিন্তু আমরা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে অলওয়েজ স্টার চিহ্ন ব্যবহার করব। ওকে, তো এই ক্ষেত্রে আমাদেরকে মলিকুলার অরবিটাল ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে মূলত দুইটা পয়েন্ট হচ্ছে যে মাথায় রাখতে হবে। নাম্বার 1, যতটা অ্যাটমিক অরবিটাল কম্বাইন করবে ঠিক ততটাই মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে। এন্ড নাম্বার 2, সেম এনার্জি সম্পন্ন, সিমিলার এনার্জি সম্পন্ন দুইটা অ্যাটমিক অরবিটাল এই মলিকুলার অরবিটাল সৃষ্টি করবে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে s অরবিটালের সাথে কিন্তু s অরবিটালই আসলে কম্বাইন হচ্ছে, কম্বাইন হয়ে মলিকুলার অরবিটাল তৈরি করছে। সো এখানে কিন্তু s অরবিটাল কখনোই p অরবিটালের সাথে কম্বাইন করে মলিকুলার অরবিটাল সৃষ্টি করবে না। ওকে, এই বিষয়টা আমরা মাথায় রাখবো। ওকে, তো আশা করি তোমরা বেসিকটা বুঝতে পেরেছো যে আসলে কিভাবে মলিকুলার অরবিটালগুলো সৃষ্টি হয়। চলো আমরা আরো একটা एग्जांपल দেখি, তাহলে জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হবে। চলো এবার আমরা হচ্ছে যে নাইট্রোজেন অণুর গঠনটা দেখব। ওকে, সো আমরা জানি যে দুইটা নাইট্রোজেন পরমাণু কম্বাইন হয়ে হচ্ছে যে আমাদের N2 মলিকিউল বা N2 অণুটা গঠিত হয়। সো আমরা যদি নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রনিক্সটা দেখি, দেখো যে 1:2 2:3, এই ক্ষেত্রে হচ্ছে যে 1:2 ওকে, তাহলে আমরা S এর জন্য হচ্ছে যে একটা বক্স নিলাম, 1s এর জন্য আমরা একটা বক্স নিলাম, 2s এর জন্য একটা বক্স, এবং 2p এর জন্য আমাদের কয়টা বক্স হবে? তিনটা বক্স, বিকজ আমরা জানি যে আমাদের p অরবিটাল গুলো তিনটা অংশে বিভক্ত থাকে, px py and pz। ওকে, তুমি দেখো যে এই নাইট্রোজেনের জন্য সেট 1s একটা বক্স, 2x একটা বক্স, 2p তিনটা বক্স। ওকে, এখন কে ভাই বলো যে একটা নাইট্রোজেন পরমাণুতে অ্যাটমিক অরবিটাল কয়টা? পাঁচটা। কয়টি? আজকে 5 অ্যাটমিক অরবিটাল, 5 অ্যাটমিক অরবিটাল। অরবিটাল প্লাস ডান পাশে নাইট্রোজেন পরমাণুতে অ্যাটমিক অরবিটাল কয়টা? পাঁচটা, 5 অ্যাটমিক অরবিটাল। ওকে, তাহলে পাঁচটা অ্যাটমিক অরবিটাল যদি আরো পাঁচটা অ্যাটমিক অরবিটালের সাথে কম্বাইন হয় তাহলে বলতো কয়টা মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে? 5 5 10টা। এই ক্ষেত্রে আমাদের 10টা মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে। ওকে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি 5টা অ্যাটমিক অরবিটাল इसे की एकदम ना टोटली আরো 5টা অ্যাটমিক অরবিটালের সাথে কম্বাইন হয় তাহলে আমাদের মোট 10টা মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে। সো আমরা বলছি যদি 5টা অ্যাটমিক অরবিটাল আরো 5টা অ্যাটমিক অরবিটালের সাথে কম্বাইন হয় তাহলে টোটাল 10টা মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে চলো এবার আমরা দেখব যে কিভাবে আসলে আমাদের এই 10টা মলিকুলার অরবিটাল সৃষ্টি হয়। আচ্ছা, তো চলো প্রথমে আমরা হচ্ছে যে 1s এর জন্য দেখি। আমরা প্রথমে দেখো 1s এর জন্য দেখি, এখানে আমরা নিলাম 1s, এটা হচ্ছে আমাদের 1s। তাহলে তাহলে দুইটা অ্যাটমিক অরবিটাল থেকে আমরা কি পাবো? একটা বন্ডিং মলিকুলার অরবিটাল এবং আরেকটা হচ্ছে কি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। সো বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি তো অ্যাটমিক অরবিটাল থেকে কম হবে। তাহলে এটাকে আমরা বলবো সিগমা 1s। ওকে, আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালকে আমরা স্টার দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা বলবো সিগমা স্টার 1s। ওকে, আচ্ছা, চলো এবার হচ্ছে আমরা 2s এর জন্য দেখি। আমরা একটি 2s অরবিটাল নিলাম, আমরা আরেকটি 2s অরবিটাল নিলাম, তাহলে দুইটা 2s অরবিটাল কম্বাইন হয়ে দুইটা মলিকুলার অরবিটাল তৈরি করবে। তো একটা হচ্ছে আমাদের বন্ডিং আর একটা হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং। তাহলে বন্ডিংটা কি হবে আমাদের? সিগমা 2s, এবং অ্যান্টি বন্ডিংটা কি হবে? সিগমা স্টার 2s। ওকে, চলো এবার
আমরা হচ্ছে যে পি এর জন্য দেখবো, যে আমরা পি এর জন্য দেখবো। আমরা জানি যে আমাদের এখানে পি এর ভিতর তিনটা অংশে বিভক্ত থাকে, পি এক্স, পি ওয়াই এন্ড পি জেড। তবে এক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু তিনটা অক্ষ বরাবরই, মানে এক্স ওয়াই এন্ড জেড তিনটা অক্ষ বরাবরই হচ্ছে যে আমরা মুখোমুখি অতিক্রমণ ঘটাতে পারবো না। আমরা তিনটা অক্ষের মধ্যে যে কোনো একটা অক্ষ বরাবর মুখোমুখি অতিক্রমণ ঘটাতে পারবো, যেটাকে আমরা বলবো আমাদের প্রিন্সিপাল এক্সিস। লেটস সে এক্স অক্ষ হচ্ছে আমাদের প্রিন্সিপাল এক্সিস। তাহলে আমি যদি দুইটা px অরবিটালের মধ্যে যদি আমরা মুখোমুখি অতিক্রমণ ঘটাই, তাহলে কিন্তু আমরা py এবং pz অক্ষ বরাবর কিন্তু আমরা আর মুখোমুখি অতিক্রমণ ঘটাতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে py এন্ড pz অক্ষ বরাবর কিন্তু আমাদের পাশাপাশি অতিক্রমণ ঘটাতে হবে। তাহলে আমরা ধরে নিলাম x অক্ষ হচ্ছে আমাদের প্রিন্সিপাল এক্সিস, তাহলে x অক্ষ বরাবর আমরা মুখোমুখি অতিক্রমণ ঘটাবো। তাহলে y অক্ষ এন্ড z অক্ষ বরাবর হচ্ছে আমরা কি দুইটা পি অরবিটালের মধ্যে পাশাপাশি অতিক্রমণ ঘটাবো। ওকে, সো এই ক্ষেত্রে লক্ষ্য করুন, লেটস সে আমরা যদি দুইটা 2px অরবিটাল নিয়ে কাজ করি, এটা হচ্ছে 2px, এটা হচ্ছে আমাদের আরেকটা 2px। ওকে, তাহলে দুইটা 2px অরবিটাল হচ্ছে যে কম্বাইন্ড হয়ে দুইটা মলিকুলার অরবিটাল তৈরি করবে। তাহলে একটা মলিকুলার অরবিটালের নাম কি হবে? সিগমা, যেটা মুখোমুখি অতিক্রমণ, তাহলে সিগমা 2px। আর এটা ভাই কি হবে? সিগমা স্টার 2px। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা হচ্ছে যে এবার 2py অরবিটাল নিয়ে কাজ করি। 2py, এটা হচ্ছে আমাদের 2py। এবার কিন্তু দুইটা py অরবিটালের মধ্যে কিন্তু আর মুখোমুখি অতিক্রমণ হতে পারবে না, এবার হবে কি পাশাপাশি অতিক্রমণ। এবং আমাদের বলো যে পাশাপাশি অতিক্রমণের ফলে কোন রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়, কোন সহযোগী বন্ধন সৃষ্টি হয়? পাই বন্ধন। কোন বন্ধন? পাই বন্ধন। ওকে, তাহলে এবার কিন্তু দেখো আমরা নিচের বন্ডিং মলিকুলার অরবিটাল বলবো পাই 2py, আর অ্যান্টি বন্ডিং আমরা বলবো পাই স্টার 2py। ওকে, আচ্ছা এবার দেখো যদি আমরা এবার 2pz অরবিটাল নিয়ে কাজ করি, 2pz এটা হচ্ছে 2pz। ওকে, তাহলে এবার বলো pz pz কি ধরনের ওভারল্যাপিং হবে? পাশাপাশি। তাহলে কোন বন্ধন সৃষ্টি হবে? পাই বন্ধন। তাহলে আমরা নিচে থেকে বলবো পাই 2pz এবং উপরে থেকে বলবো পাই স্টার 2pz। ওকে, আচ্ছা মানে তুমি চাইলে তোমার মুখ্য অক্ষ হিসেবে তুমি চাইলে z অক্ষকেও নিতে পারবে, কোনো সমস্যা নাই। তুমি চাইলে মুখ্য অক্ষ হিসেবে y অক্ষকে বিবেচনা করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে যে বিষয়টা তুমি মাথায় রাখবে, তুমি যদি y অক্ষে মুখোমুখি অতিক্রমণ ঘটায় তাহলে x এবং z অক্ষে পাশাপাশি অতিক্রমণ করতে হবে। আর তুমি যদি z অক্ষকে তুমি তোমার প্রিন্সিপাল এক্সিস বিবেচনা করো, তাহলে তুমি x এন্ড y অক্ষে তুমি কি পাশাপাশি অতিক্রমণ ঘটাবে। ওকে, সো যেহেতু এক্ষেত্রে আমরা জেনারেলি হচ্ছে যে আমরা x অক্ষকে আমরা আমাদের মুখ্য অক্ষ বিবেচনা করে থাকি, তাহলে আমরা x অক্ষ বরাবর সিগমা বন্ধন তৈরি করলাম এবং হচ্ছে y এবং z অক্ষ বরাবর হচ্ছে আমরা পাই বন্ধন তৈরি করলাম। আচ্ছা এবার চলো আমরা দেখব এনার্জি ডায়াগ্রাম অফ মলিকুলার অরবিটালস। ওকে, সো এক্ষেত্রে আমরা মূলত আসলে দেখব যে কিভাবে আমরা আমাদের অরবিটাল গুলোকে সাজিয়ে আমরা একটা এনার্জি ডায়াগ্রাম তৈরি করতে পারি, যেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখান থেকে মূলত হচ্ছে আমাদের আসলে কোশ্চেন সলভিং এর পার্টটা স্টার্ট হবে। তো এই ক্ষেত্রে আমরা মূলত দুইটা কেস কনসিডার করব। একটা কেস হচ্ছে যে আমাদের যে অণুগুলা বা যে আয়নগুলা থাকবে সেখানে 14টা বা তার চেয়ে কম সংখ্যক ইলেকট্রন থাকবে। আর আরেকটা কেস আমরা চিন্তা করব হচ্ছে যে আমাদের অণু বা আয়নগুলোতে 14টার চেয়ে বেশি ইলেকট্রন থাকবে। মানে 14টা বা তার চেয়ে কম সংখ্যক ইলেকট্রন থাকলে আমাদের এনার্জি ডায়াগ্রামটা অনেকটা এরকম হবে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আরেকটা দেখো এক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে আমাদের নিচে যে টোটাল 4টা অরবিটাল থাকবে অলওয়েজ, তুমি দেখতে পাচ্ছ 4টা অরবিটাল আছে। ওকে, আর এরপরে দেখো এরপরে আরো মোট 6টা অরবিটাল আছে। ওকে, তো এক্ষেত্রে বেসিক্যালি তোমার এই যে তোমার নিচের যে দুটো এটা মূলত হচ্ছে 1s এর জন্য, উপরের দুটো হচ্ছে এক্ষেত্রে হচ্ছে 2s এর জন্য, আর এখানে তুমি দেখতে পাচ্ছ টোটাল 6টা আছে। এই 6টা মূলত হচ্ছে আমাদের 2p এর জন্য, যেহেতু আমাদের 2p তে 2px 2py and 2pz থাকে, এজন্য 2px এর জন্য দুইটা, 2py এর জন্য দুইটা এবং হচ্ছে 2pz এর জন্য দুইটা, মোট হচ্ছে যে মোট 6টা। ওকে, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
কিভাবে এনার্জি ডায়াগ্রামে সাজিয়েছি সেটা। সো দেখো তুমি এভাবে চিন্তা করবে যে সবার নিচে যে থাকবে সেটা তো অবশ্যই সিগমা। ওকে, তাহলে এটাকে আমরা বলবো সিগমা। ওকে, তার উপর থেকে আমরা কি বলবো ভাইয়া, নিচেটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, তার উপরটা কি হবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ওকে, তাহলে সিগমা স্টার। ওকে, তাহলে এই দুটো হচ্ছে ভাইয়া 1s এর জন্য। এবার 2s এর জন্য ভাইয়া আবার সেম সিগমা স্টার। ওকে, তাহলে বন্ডিং মলিকুলার অরবিটাল এবং হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। আচ্ছা, এবার লক্ষ্য করো যে যদি দুইটা অরবিটাল হচ্ছে পাশাপাশি থাকে তখন তুমি এগুলোকে আর সিগমা চিন্তা করতে পারবে না, তখন তুমি এগুলোকে চিন্তা করবা পাই। কি চিন্তা করবা? পাই। ওকে, লক্ষ্য করো তাহলে এটা হচ্ছে ভাইয়া পাই, এটা হচ্ছে আমাদের পাই, তাহলে পাশাপাশি দুটো পাই। ওকে, এরপরটা কি ভাইয়া, আবার ভাইয়া সিগমা, এরপরটা আবার কি হবে সিগমা, সিঙ্গেল হচ্ছে ভাইয়া সিগমা। ওকে, আচ্ছা, এরপর দেখো পরে হচ্ছে আবার দুইটা, তাহলে এই দুটোকে আমরা নাম দেব কি পাই স্টার, এটা হচ্ছে পাই স্টার, এটা হচ্ছে পাই স্টার। এবার দেখো এটা হচ্ছে আবার সিঙ্গেল, এটাকে আমরা নাম দেব সিগমা স্টার। ওকে, তাহলে সিঙ্গেল থাকলে তুমি সিগমা নাম দিবা, আর যদি দুইটা যদি পাশাপাশি থাকে তুমি দুইটাকে পাই নামকরণ করবা। তো এনার্জি কম হইলে স্টার চিহ্ন দিবা না, এনার্জি বেশি হলে তুমি স্টার চিহ্ন ব্যবহার করবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এনার্জি ডায়াগ্রাম। তো চলো এবার তোমাকে একদম প্র্যাকটিক্যালি কোনো একটা পার্টিকুলার অণু নিয়ে আমি তোমাদেরকে দেখাই। ওকে, লক্ষ্য করো এখন আমরা তোমাদেরকে আমি দেখাবো যে যদি ইলেকট্রন সংখ্যা 14টার চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমাদের এনার্জি ডায়াগ্রামটা কেমন হবে। ওকে, সো লক্ষ্য করো যে যদি ইলেকট্রন সংখ্যা 14 সমান বা 14 চেয়ে কম হয় তাহলে লক্ষ্য করো এনার্জি ডায়াগ্রাম কেমন হবে। এই যে নিচে দেখো ভাই চারটা, 1 2 3 4 চারটা, এরপর তুমি এই প্যাটার্ন ফলো করবা 2 1 2 1, এই প্যাটার্ন ফলো করবা, উপরে 6টা রেখে 2 1 2 1। আবার বলছি নিচে টোটাল চারটা থাকবে, অলওয়েজ চারটা থাকবে, এই চারটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। উপরে 6টার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এইভাবে, যদি ইলেকট্রন সংখ্যা 14 সমান বা তার চেয়ে কম হয় তাহলে এনার্জি ডায়াগ্রাম কেমন হবে 2 1 2 1, মানে দুইটা অরবিটাল একটা অরবিটাল, দুইটা অরবিটাল একটা অরবিটাল, এভাবে তুমি মনে রাখবা। ওকে, এবার দেখো যদি আমাদের কোনো কারণে অণু বা আয়নে ইলেকট্রন সংখ্যা যদি 14টার চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমাদের এনার্জি ডায়াগ্রামটা কেমন হবে দেখো। ওকে, এক্ষেত্রে দেখো যে নিচের চারটা কিন্তু কোনো সমস্যা নেই, নিচের চারটা যেমন আছে তেমনই থাকবে 1 2 3 4, এই উপরে ছয়টা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আগের প্যাটার্নটা ভাই কেমন ছিল, 2 1 2 1। ওকে, এটা ছিল আমাদের 2 1 2 1 প্যাটার্ন, 2 1 2 1 প্যাটার্ন। ওকে, আচ্ছা, এখন যেটা করবা তুমি দেখো, এখন তুমি 2 1 এটা লিখে জাস্ট এই যে ভাই এই কোশ্চেন সেটটা তুমি 12 করে দাও, এটা তুমি 12 করে দাও, ওকে, জাস্ট এই কোশ্চেনটাকে 12 করে দাও, উল্টা দাও। তাহলে এখন ভাই প্যাটার্নটা কেমন হবে 1 2 2 1, কেমন হবে 1 2 2 1। তাহলে দেখো যে নিচে চারটা ভাই কোনো সমস্যা নেই, উপরে ছয়টা ক্ষেত্রে কি প্যাটার্ন ফলো করতে হবে 1 2 2 1 1 2 2 1 1 2 2 1। তাহলে চলো এবার আমরা একটু নামকরণ করে ফেলি। দেখো তাহলে এটা কি ভাই, এটা হচ্ছে আমাদের সিগমা, এটা কি ভাই সিগমা স্টার, সিঙ্গেল হলে সিগমা, এটা কি ভাই সিগমা, এটা হচ্ছে সিগমা স্টার। ওকে, আচ্ছা, এটা ভাই সিঙ্গেল অরবিটাল, তাহলে হচ্ছে সিগমা। ওকে ভাই দুইটা পাশাপাশি তাহলে কি হবে পাই, তাহলে এটাও পাই হবে, আবার দুইটা ভাই পাশাপাশি এটা পাই হবে, আবার এটা দুটো পাই স্টার, আর এটা হবে সিঙ্গেল, তাহলে এটা হবে সিগমা স্টার। ওকে, সো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি বন্ডিং মলিকুলার অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালগুলোকে এনার্জি ডায়াগ্রামে সাজিয়ে ফেলতে পারি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে নিচে মাথায় রাখবো ভাইয়া যে যদি ইলেকট্রন সংখ্যা 14টা বা তার চেয়ে কম হয় তাহলে নিচে চারটা থাকবে। ওকে, এরপরে ভাই আমাদের প্যাটার্নটা কেমন হবে 2 1 2 1 প্যাটার্ন হবে, 2 1 2 1 প্যাটার্ন হবে। ওকে, আর যদি ইলেকট্রন সংখ্যা 14টার চেয়ে বেশি হয় তাহলে প্যাটার্ন ভাই কেমন হবে, নিচে চারটা ঠিক থাকবে, এরপরে কি হবে 1 2 2 1 1 2 2 1। ওকে, আর একটা থাকলে কি হবে
তাহলে সিগমা চিন্তা করবা, মানে সিগমা বা সিগমা স্টার চিন্তা করবা, আর যদি দুইটা থাকে তাহলে তুমি পাই বা পাই স্টার চিন্তা করবা। ওকে, চলো এইবার আমরা দেখবো যে আমাদের এই এনার্জি ডায়াগ্রাম অনুযায়ী কিভাবে হচ্ছে যে আমরা এই মলিকুলার অরবিটালগুলোতে এনার্জিগুলো ফিল করতে পারি। বিকজ আমরা তো আর এখন অ্যাটমিক অরবিটাল নিয়ে কাজ করছি না। লেটস সে আমরা যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি, এক্ষেত্রে আমরা দুইটা নাইট্রোজেন পরমাণুকে কম্বাইন করে আমরা কিন্তু অলরেডি মলিকুলার অরবিটাল ক্রিয়েট করে ফেলেছি। অর্থাৎ নাইট্রোজেনের যে অ্যাটমিক অরবিটালগুলো ছিল সেগুলোকে কম্বাইন করে কিন্তু আমরা অলরেডি মলিকুলার অরবিটাল তৈরি করে ফেলেছি। তাহলে এখন কিন্তু আমাদের অ্যাটমিক অরবিটাল নিয়ে আর কোনো কাজ নেই। এখন আমরা মূলত আমাদের যে মলিকুলার অরবিটালগুলো রয়েছে এই মলিকুলার অরবিটালগুলোতে আমরা ইলেকট্রনগুলোকে ফিল আপ করব। তো এই ইলেকট্রনগুলোকে ফিল আপ করার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো ছিল আমরা যেটা গুরুতর সরলতা পড়ে এসেছি, যেমন আউটবাউন্ড নীতি, উন্ডের নীতি, ওকে, এবং পলির বর্জ্য নীতি, এই নীতিগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তুমি এই নাইট্রোজেন অণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোকে তুমি কিভাবে মলিকুলার অরবিটালগুলোতে ফিল আপ করতে পারবে। ওকে, সো লক্ষ্য করো যে নাইট্রোজেন অণুতে আমাদের যে দুইটা নাইট্রোজেন পরমাণু আছে এবং প্রতিটা নাইট্রোজেন পরমাণুতে 7টি করে ইলেকট্রন। N2 অণুতে মোট ইলেকট্রন হয় কয়টা? 14টা। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা যদি 14টা হয়, মানে 14টা সমান হবে তার চেয়ে কম হয়, তাহলে আমরা কি প্যাটার্ন ফলো করি? নিচে 4টা এবং হচ্ছে 2 1 2 1 প্যাটার্ন। আচ্ছা চলো এবার আমরা আমাদের ইলেকট্রন ফিলিং শুরু করি। তো আমরা জানি যে ইলেকট্রন অলওয়েজ নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করে আউটবাউন্ড নীতি অনুযায়ী। লক্ষ্য করো তাহলে এখানে আমাদের একটা দিব, দুইটা দিব, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাহলে দেখো যে আমাদের 8টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে। এরপরে দেখো যখন তোমার দুইটা ঘর আসবে পাশাপাশি তখন তোমাকে কিন্তু উন্ডের নীতি ফলো করতে হবে। অর্থাৎ তোমাকে প্রতি ঘরে আগে একটা একটা দিতে হবে। এই হচ্ছে আমাদের 9 নাম্বার, এই হচ্ছে 10 নাম্বার। ওকে, এরপর দেখো এই হচ্ছে আমাদের 11 নাম্বার, এই হচ্ছে আমাদের 12 নাম্বার, এই হচ্ছে আমাদের 12 নাম্বার। এরপর দেখো এই হচ্ছে আমাদের 13 নাম্বার, এই হচ্ছে আমাদের 14 নাম্বার। ওকে, সো এভাবে কিন্তু তুমি দেখো খুব ইজিলি মলিকুলার অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো ফিল করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা চলো এবার হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের কোন একটা অণুতে ইলেকট্রন সংখ্যা 14 এর চেয়ে বেশি হয়, যেমন ধরো অক্সিজেন অণু, তাহলে অক্সিজেন অণুতে প্রতিটা অক্সিজেন পরমাণুতে কয়টি করে ইলেকট্রন থাকে? 8টি করে ইলেকট্রন থাকে। তাহলে O2 অণুতে মোট ইলেকট্রন সংখ্যা হয় কতটি? 16টি। ওকে, তাহলে বলো যদি ইলেকট্রন সংখ্যা 14 এর চেয়ে বেশি হয় তাহলে আমাদের এনার্জি ডায়াগ্রাম কেমন ছিল? নিচে ছিল ভাই 4টা, এরপর ছিল আমাদের প্যাটার্ন 1 2 2 1 1 2 2 1 1 2 2 1। তো লক্ষ্য করো আমি যদি ইলেকট্রন ফিল আপ করি এই যে একটা বেলা দুইটা, তিনটা চারটা, পাঁচটা ছয়টা, সাতটা আটটা, নয়টা 10টা। ওকে, 10টা শেষ। এরপর দেখো পাশাপাশি দুই ঘর, তাহলে আমাদের রুন্ডের নীতি মেনে চলতে হবে। ওকে, তাহলে দেখো 10টা শেষ, এই হচ্ছে 11, এই হচ্ছে 12, এই হচ্ছে 13, এই হচ্ছে 14। এবার দেখো এই হচ্ছে 15, এই হচ্ছে 16। ওকে, সো এবার হচ্ছে আমরা ফিল আপ করে ফেললাম। ওকে, আচ্ছা এবার চলো আমাদেরকে ইলেকট্রন ফিল আপ করার পর যে জিনিসটা আমাদের এখানে শিখতে হবে সেটা হচ্ছে আমাদের বন্ড অর্ডার বা বন্ধন ক্রম, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় এই বন্ধন ক্রম থেকে কোশ্চেন আসবে। ওকে, তো তোমাকে কিন্তু কোনো একটা অণুর বন্ধন ক্রম কিভাবে নির্ণয় করে সেটা জানতে হবে। ওকে, তো চলো এবার আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে কোনো একটা অণুর বন্ধন ক্রম তুমি নির্ণয় করতে পারবা এই মলিকুলার অরবিটাল থিওরির সাহায্যে। লক্ষ্য করো যে বন্ধন ক্রম বা বন্ড অর্ডার নির্ণয়ের সূত্রটি হচ্ছে EBMO, অর্থাৎ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল। অর্থাৎ বন্ডিং মলিকুলার অরবিটালে কতটি ইলেকট্রন রয়েছে মাইনাস ইলেকট্রন ইন ABMO, অর্থাৎ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে কতটি ইলেকট্রন রয়েছে ডিভাইডেড বাই হচ্ছে 2। অর্থাৎ বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন সংখ্যা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের বন্ড অর্ডার বা বন্ধন ক্রম। ওকে, এবার চলো আমরা একটা রিলেশন জানবো, সেটা হচ্ছে যে বন্ড অর্ডার ইজ প্রপোর্শনাল টু বন্ড স্প্রেড। অর্থাৎ বন্ধন ক্রম যত
স্ট্রেংথ তত বাড়বে, মানে বন্ধন তত বেশি শক্তিশালী হবে। ওকে, আবার দেখো বন্ড অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ তত কমবে। এটা খুবই স্বাভাবিক যে দুইটা অ্যাটমের মাঝখানে বন্ড কখন অনেক বেশি স্ট্রং হবে, যখন ওই বন্ধনের দৈর্ঘ্যটা কম হবে। দুইটা অ্যাটম যখন কাছাকাছি থাকবে তখন তাদের মধ্যকার বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হবে। ওকে, অনেক বেশি স্ট্রং হবে। ওকে, এই জন্য আমরা যেটা বলতে পারি যে বন্ধন ক্রম যদি বাড়ে, বন্ড স্ট্রেংথ বাড়ে, কিন্তু বন্ধন দৈর্ঘ্য কমে। ওকে, আচ্ছা চলো সেক্ষেত্রে এবার হচ্ছে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তুমি কোনো একটা অণুর এমওটি বা মলিকুলার অরবিটাল থিওরির যে এনার্জি ডায়াগ্রাম আছে সেখান থেকে তুমি কিভাবে বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারো। তো দেখো একটু আগে আমরা কিন্তু নাইট্রোজেনের জন্য আমরা কিন্তু আসলে এই মলিকুলার অরবিটালগুলো কিন্তু আমরা ইলেকট্রন দিয়ে ফিল আপ করেছি। তো চলো আমরা নামকরণ করি। দেখো যে ক্ষেত্রে আমাদের কোনটা কি, দেখো এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে আমাদের সিগমা স্টার, এটা হচ্ছে আমাদের সিগমা সিগমা স্টার। ওকে, আচ্ছা সো এই দুটাকে আমরা কি বলবো, পাই। এটা হচ্ছে আমাদের পাই, এটা হচ্ছে পাই, পাই। এটা কি হবে সিগমা স্টার, সরি সিগমা হবে, এটা সিগমা হবে। ওকে, সো এই দুটো আমাদের কি হবে, এই দুটো হচ্ছে আমাদের পাই স্টার হবে, আর এটা হবে আমাদের সিগমা স্টার। ওকে, চলো আমরা যদি এবার বন্ড অর্ডার ক্যালকুলেট করি, এক্ষেত্রে বন্ড অর্ডার, বন্ড অর্ডার তাহলে বন্ড অর্ডার ভাই কত হবে, ওকে দেখো যে এখানে বন্ডিং মলিকুলার অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে আমরা একটু কাউন্ট করে দেখো। মানে যেগুলো স্টার নাই ওগুলো হচ্ছে আমাদের বন্ডিং মলিকুলার অরবিটাল। লক্ষ্য করো কয়টা, এখানে ভাই দুইটা, দুইটা চারটা, এখানে চারটা, আটটা, এখানে দুইটা, 10টা। তাহলে আমাদের বন্ডিং মলিকুলার অরবিটালে 10টি ইলেকট্রন রয়েছে, 10 মাইনাস অ্যান্টিবন্ডিং এ কয়টি রয়েছে, দেখো এখানে দুইটা, এখানে দুটো, চারটা। তাহলে চারটা 10 বিয়োগ 4/2 তাহলে কত আসবে 6/2, তাহলে হচ্ছে 3। মানে এই n2 অণুটা বন্ড অর্ডার কত হয় 3, 3। এই জন্য তুমি দেখবা যে আমরা যখন n2 কে লিখি আমরা কিভাবে লিখি, আমরা n2 কে কিভাবে লিখি, আমরা n2 কিভাবে লিখি না, নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, আর দুইটা নাইট্রোজেনের মাঝখানে কি একটা ট্রিপল বন্ড রয়েছে। তো জেনারেলি ওর ক্ষেত্রে এটাও বলা হয় যে যতটা বন্ধন রয়েছে দুইটা পরমাণুর মধ্যে সেটা হচ্ছে তার বন্ড অর্ডার। ওকে, বাট এটা এক্স্যাক্টলি কারেক্ট না। এর জন্য তোমাকে অ্যাকচুয়ালি এরকম এনার্জি ডায়াগ্রাম এঁকে এঁকে জিনিসগুলো বের করতে হবে। ওকে, আচ্ছা সেবার চলো আমরা অক্সিজেন অণুর জন্য বের করি বন্ড অর্ডার। দেখো বন্ডিং এ কয়টা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, দেখো এটা হচ্ছে আমাদের সিগমা, সিগমা স্টার, সিগমা সিগমা স্টার, এটা সিঙ্গেল ধরে এটা সিগমা, এগুলো হচ্ছে আমাদের পাই, এগুলো হচ্ছে আমাদের পাই স্টার, এটা হচ্ছে আমাদের সিগমা স্টার। তাহলে দেখো এখানে বন্ডিং এ কয়টা রয়েছে, দেখো এখানে দুইটা, এখানে দুটো, চারটা, এখানে দুইটা, কয়টা হলো 6টা, এখানে আরো 4টা, 10টা, মাইনাস অ্যান্টিমনি দেখো কয়টা রয়েছে, এখানে দুইটা, দুইটা, চারটা, এখানে দেখো আরো দুইটা, 6টা। তাহলে অ্যান্টিমনি কে 6টা রয়েছে, 10 - 6/2 মিস কত হবে 2, because 10 - 6 হচ্ছে 4, 4/2 হচ্ছে 2, অর্থাৎ অক্সিজেন অণুর বন্ড অর্ডার হচ্ছে 2। এই জন্য তুমি দেখবা আমরা যখন অক্সিজেন অণুকে লিখি আমরা কিভাবে লিখি, কিভাবে লিখি যে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, দুটো অক্সিজেন পরমাণুর মাঝখানে দুইটা বন্ড রয়েছে, জন্য বন্ড অর্ডার হচ্ছে 2। ওকে, তো এগুলো হচ্ছে অনেক সিম্পল মলিকুলার ক্ষেত্রে হয়তো বা খাটবে যে যতটা বন্ধন রয়েছে সেটা বন্ড অর্ডার, বাট তুমি কমপ্লেক্স অণু বা হচ্ছে যে জটিল কমপ্লেক্স আয়নের ক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু তোমার এই যতটা বন্ধন রয়েছে দুইটা পরমাণুর মাঝখানে সেটাই হচ্ছে বন্ডার, এমন নিয়ম কিন্তু সর্বদা থাকবে না। ওকে, আচ্ছা চলো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। যেমন এখানে আমি দেখো একটা কোশ্চেন লিখেছি, সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য বন্ড অর্ডার অফ দ্য ফলোইং মলিকুলস অর আয়নস। ওকে, চলো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কিছু প্র্যাকটিস করবো, বাকিগুলো চলো আমাদের দেখে নিই। সো এক্ষেত্রে আরেকটা কথা না বললেই নয়। দেখো তুমি যদি অক্সিজেনের এমওজি ডায়াগ্রামটা দেখো, মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা তুমি দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে দুইটা পাই স্টার অরবিটালে, দুইটা পাই স্টার অরবিটাল হচ্ছে যে দুইটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, দুইটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তো আমরা একটা কথা বলেছিলাম যে যদি কোনো অণু বা আয়নে অযুগ্ম ইলেকট্রন থাকে তখন ওই অণু বা আয়ন কিন্তু চৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারে। এই জন্য আমাদের এক্সপেরিমেন্টে যেটা পাওয়া গেছে, আমাদের অক্সিজেন কিন্তু প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করতে পারে। প্যারাম্যাগনেটিক, ওকে, অক্সিজেন যে আসলে চৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারে এটা আসলে আমরা কোন থিওরি দিয়ে ব্যাখ্যা দিতে পারি? এই এমওটি মলিকুলার অরবিটাল, অন্য কোনো থিওরি দিয়ে কিন্তু অক্সিজেনের এই চৌম্বক ধর্মটা ব্যাখ্যা করা সম্ভব নয়। চলো এবার হচ্ছে আমরা হচ্ছে দেখবো, কোনটা দেখবো, চলো আমরা N2+ এই আয়নটা বন্ড অর্ডার বের করব। লক্ষ্য করো যে N2+ এর কয়টা ইলেকট্রন রয়েছে? বলো 13টি। দুটো নাইট্রোজেন মিলে 14টি, একটা প্লাস বা একটা কম, মানে 13টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমাদের এনার্জি ডায়াগ্রামটা কেমন হবে? কেমন হবে? কেমন হবে দেখো, নিচে 1 2 3 4, চারটা শেষ, চারটা শেষ। এভাবে প্যাটার্ন কি ছিল? যদি হচ্ছে কম হলে 2 1 2 1 2 1 2 1। ওকে, চলো আমি ইলেকট্রনগুলো ফিল আপ করি। লাগে তো নামগুলো ফিল হচ্ছে সিগমা, সিগমা স্টার, সিগমা, সিগমা স্টার। ওকে, আর দুটো থেকে হচ্ছে পাই, এটা হচ্ছে পাই। সরি, এখানে আমরা হচ্ছে সিগমা স্টার লিখব। দুটো থেকে হচ্ছে পাই, এটা হবে সিগমা, তাহলে এটা হবে পাই স্টার, এটা হবে পাই স্টার, এটা হবে কি হবে সিগমা স্টার। তাহলে ফিল আপ করে ইলেকট্রন আমরা করতে হবে না, এই যে 1 2 3 4 5 6 7 8। ওকে, 8টা শেষ। এবার দেখো 9 10 11 12, এই হচ্ছে যে 13। ওকে, তাহলে আমাদের দেখো বন্ড অর্ডার কি আসবে? ক্ষেত্রে বন্ড অর্ডার কি আসবে? দেখো বন্ডিং এ ভাই কয়টি রয়েছে? এটা দুইটা, দুইটা চারটা, এটা চারটা, 8টা, একটা 9টা। তাহলে বন্ডিং এ ভাই 9টা ইলেকট্রন রয়েছে। অ্যান্টি বন্ডিং এ ভাই কয়টা? দুইটা, দুইটা চারটা, এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, হ্যাঁ চারটা। তাহলে 9 - 4 ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 2.5। ওকে, তাহলে এই যে N2+ যে আয়নটা তুমি দেখতে পাচ্ছ, এটা বন্ড অর্ডার ভাই কত? 2.5। তাহলে বন্ড অর্ডার ফ্র্যাকশন আসবে না, কোনো সমস্যা নেই। ওকে, নাম্বার অফ বন্ডস, দেখো বন্ড কিন্তু কখনো ফ্র্যাকশন হয় না দুইটা পরমাণুর মাঝখানে। বন্ধনের সংখ্যা তো কখনো ভগ্নাংশ হতে পারে না, কিন্তু বন্ড অর্ডার কি হতে পারে? ফ্র্যাকশন হতে পারে। এবার চলো আরেকটা প্র্যাকটিস করতে পারি। লেটস সে আমরা এই আয়নটা দেখি, NO পজিটিভ। আচ্ছা, NO পজিটিভ কয়টা ইলেকট্রন রয়েছে? নাইট্রোজেনের 7টি, অক্সিজেনের 15টি, এটা প্লাস 14টা। আমরা তো 14টার জন্য দেখছি। ওই জন্য আমরা NO এই অণুটার জন্য আমরা দেখি। সবাই দুইটা অণু হলো এখানে, সো আমরা এই দুটো দেখলাম। এটা হচ্ছে N+, আমরা NO টা দেখি। দেখো NOর জন্য আমাদের এনার্জি ডায়াগ্রাম কেমন হবে? বলো NO তে মোট কয়টা ইলেকট্রন রয়েছে আমাদের?
অক্সিজেনে 8টি, নাইট্রোজেনে 7টি, তাহলে মোট হচ্ছে 15টি। ওকে, তাহলে ইঞ্জিনিয়ার ডায়াগ্রাম কেমন হবে? এই যে দেখো 1 2 3 4, ওকে, চারটা শেষ। এবার আমাদের প্যাটার্ন ভাই কি ছিল? ইলেকট্রন যদি বেশি হয় 1 2 2 1 1 2 2 1 1 2 2 1 1 2 2 1। এবার তুমি নামকরণ করো, এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা স্টার, সিগমা, সিগমা স্টার, এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই স্টার, সিগমা স্টার। এবার চলো ভাই ইলেকট্রনগুলো ফিল আপ করো। মোট ভাই কয়টা? এর মধ্যে মোট কয়টা ইলেকট্রন রয়েছে? ইলেকট্রন হচ্ছে 15টা, নাইট্রোজেনের 7টি, অক্সিজেন 8টি, 15টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 শেষ। এবার দেখো সিঙ্গেল সিঙ্গেল একটা যাবে, 11 12 13 14, ওকে, 14টা শেষ। এবার দেখো এইখানে একটা যাবে, মোট কয়টা? 15টা। ওকে, এই যে দুটো দুটো 4টা 6টা 8টা 10টা 11 12 13 14 15। ওকে, চলো আমরা বন্ড অর্ডার বের করে ফেলি। বন্ড অর্ডার, বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু কি হবে? দেখো বন্ডিং এ ভাই কয়টি আছে? দুইটা, দুইটা 4টা, দুইটা 6টা, 4 10টা। এই বন্ডিং আছে ভাই 10টা। অ্যান্টি বন্ডিং এ ভাই কয়টা থাকবে? বুঝা যাচ্ছে? অ্যান্টি বন্ডিং এ 5টা থাকবে। এখানে দুইটা, দুইটা 4টা, আর 5টা। 10 - 5/2 কত হবে? 2.5। আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যানো যে অণুটা আছে, এই অণুটারও বন্ধন অর্ডার কত? বন্ড অর্ডার কত? 2.5। সেইভাবে তুমি ইলেকট্রন সংখ্যা যদি 14টার চেয়ে কম হয় বা ইলেকট্রন সংখ্যা যদি 14টার চেয়ে বেশি, তুমি খুব সহজে বন্ড অর্ডার বের করে ফেলতে পারবে এইভাবে এনার্জি ডায়াগ্রামে এঁকে এবং সেখানে ইলেকট্রনগুলো ফিল করে। তো শিক্ষার্থীরা তোমাদের জন্য হচ্ছে কাজ দিয়ে দিলাম, তোমরা নিজেরা বাসায় O2 পজিটিভ, He2, NO পজিটিভ, Li2, Li2 পজিটিভ এবং H2 এই অণুগুলোর বা আয়নগুলোর অবশ্যই অবশ্যই বন্ধনক্রম নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে দেখবে তোমরা আসলে বন্ধনক্রম নির্ণয় করতে পারো কিনা। ওকে, আর বন্ধনক্রম ক্ষেত্রে একটা সময় রাখবো যে বন্ধনক্রম যদি বাড়ে তাহলে বন্ড স্ট্রেংথ বা বন্ধনের শক্তি করতে পারবে এবং বন্ধনের দৈর্ঘ্য কম হবে। তো আশা করি শিক্ষার্থীরা সবাই তোমরা হচ্ছে যে এই মলিকুলার থিওরি খুব বুঝতে পেরেছো। এই থিওরিটা আমাদের কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, এবং এই জন্য ভালো করে প্র্যাকটিস করবে, বন্ড অর্ডার বের করে প্র্যাকটিস করবে। তো আশা করি তোমরা এই টপিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।